হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। পহেলা বৈশাখের আগের একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। গত একটা ব্লগে দেখিয়েছিলাম না 2 ধরনের আচার নেওয়ার জন্য আমি শুকনো বড়ইগুলাকে দুইভাবে প্রসেস করে নিয়েছি। এর মধ্যে আমি এখন রান্নাও করে নিচ্ছিলাম। এই যে একদম বেগুন, টমেটো, আলু এগুলো সব কিছু দিয়ে শুটকি দিয়ে একটা সুন্দর মতো সবজি রান্না করে নিচ্ছিলাম। পাশাপাশি আমি আচার নেওয়ার যে ব্যাপারগুলো সেগুলোও করে নিচ্ছিলাম। এখানে এই যে গোটা আচার নেওয়ার জন্য মানে গোটা রেখে দিব বড়ইগুলা, সেগুলো আমি ভাপে দিয়ে নিয়েছিলাম। আর পাশাপাশি যেগুলো আমি একদম ভর্তা করে মানে বড়িগুলাকে একদম ম্যাশ করে নেব সেগুলাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সেগুলো একদম ভালো মতো ম্যাশ করেও নিয়েছি। তারপরে আমি আচার বানানোতে নেমে পড়েছি। আচার বানানোটা একটা আসলে আর্ট। আমার মারা একসময় একরকমভাবে আচার নিত, বর্তমানে অনেকেই আবার ভিন্নভাবে আচার নেয়। যার যেভাবে ইচ্ছা সেভাবেই নেয়, কিন্তু ইনগ্রেডিয়েন্টগুলো ঘুরে ফিরে প্রায় সেমই আছে। তো এর মধ্যে আমি বেশি করে সরিষার তেল দিয়ে দিয়েছি চুলাতে। বড়ই যেগুলা ম্যাশ করে রেখেছি সেগুলাই এখন আচার হিসেবে নিব। তো এটার জন্য আমি খুব একটা বেশি মশলা ইউজ করছি না, একদম অল্প অল্প পরিমাণ করে মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়েছি। তারপর সাথে অল্প করে আমি রসুনের কোয়াগুলা দিয়েছি। রসুন আসলে আমি গোটা রাখিনি, একটু ছেঁচে তারপরে দিয়েছি। এতে করে রসুনের সুগন্ধিটা খুব ভালো মতো আচারের মধ্যে ছড়িয়ে পড়বে। তারপরে লবণ এবং চিনি দিয়ে দিয়েছি। আমি বড়ইটা যখন সিদ্ধ করেছিলাম ঠিক সেই সময়ে অনেকগুলা চিনি দিয়েছিলাম। আসলে এই আচারটা আমি ঝাল করে নিতে চাচ্ছিলাম না, এটা আমি একদম মিষ্টি মিষ্টি একটা আচার নিতে চাচ্ছিলাম। যেহেতু এটা ম্যাশড করা একটা বড়ই, তো ম্যাশড করা বড়ইগুলো আসলে কি বলে মানে মিষ্টি করে খেতেই ভালো লাগে, টক ঝাল ওরকম করে না। আর এই বড়ইটা খুব ভালো ছিল, মানে অনেকটা মানে বড়ইতে থাকে না একটু মাংসযুক্ত বড়ই, ওরকম ছিল। আর তাছাড়া খুব একটা টক ছিল না। তো যার কারণে আমি এই যে ম্যাশড করে যে আচারটা নিচ্ছি এটা একটু পরিমাণে বেশি নিচ্ছিলাম, এটাই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো এর মধ্যে আমি সব কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে এবং আচার নেওয়ার জন্য বড়ইগুলো যে ম্যাশড করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি চুলায়। এবং সাথে প্রথমে আসলে দেওয়া দরকার ছিল আমার ভিনেগার। তো ভিনেগারটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, সেটা নামানোর আগে শেষের দিকেই দিয়েছি। অসুবিধা নেই, আসলে তেলের মধ্যে থাকতে বা গরম চুলার মধ্যে থাকতে দিলেই হলো। তো সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই যে আচারটা ঠিক কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে আমি চেক করে দেখলাম একটু মিষ্টি কম লাগছে, তো আমি আবারও চিনি দিয়ে দিয়েছি। এই আচারটা করতে আসলে অনেকগুলো চিনির প্রয়োজন হবে, তারপরেও আমি আচারটা নিয়েছি কারণ এটা খেতে ভীষণ মজা। যাই হোক, ওই আচারটা আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যেই গোটা গোটা বড়ই থাকে মতো যে আচারটা নিব সেটা এখন নিচ্ছি। সেটার জন্য যা যা লাগে দিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কি কি লাগছে। যেহেতু এটা আমি আসলে টক ঝাল মিষ্টি এরকম করেই নিব ভেবেছি, তো সেটার জন্য এখানে আমি এক্সট্রা করে শুকনা মরিচ একটু টেলে নিয়ে তারপর সেটাকে ছেঁচে ভাঙা ভাঙা করে নিয়েছি। তারপর এখানে আমি একটু মশলাও বেশি করে দিচ্ছি, যেমন আমি পাঁচফোড়নটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর বাকি যে মশলাগুলো আছে সেগুলোও একটু বাড়িয়ে বাড়িয়ে দিব। এর মধ্যে আমি মশলা দেওয়া যেই তেলটা আছে সেই তেল থেকে গরম কিছু তেল উঠিয়ে রাখছি, যেই বয়ামগুলাতে বা যেই কাচের জারের মধ্যে আমি আচারটা নেব সেই জারের মধ্যেই আমি আসলে তেলটা দিচ্ছিলাম। কারণ এই তেলটা আগে থেকে এখানে উঠিয়ে রাখলে হবে কি আচারটা বেশি দিন ভালো থাকবে, যেহেতু তেলটা একদম মশলাযুক্ত তেল এবং সাথে এটা একদম সিদ্ধ করা গরম তেল, তো সেটা আসলে আচারটাকে ভালো রাখতে অনেক বেশি হেল্প করবে। যদিও পরবর্তীতে তেল আমি আরও দিব, মানে বয়ামের মধ্যে যখন নিয়ে নিব এরপরে যখন
আমি সংরক্ষণ করব বেশি দিনের জন্য, তখন আরও বেশি করে তেল দিতে হবে। যাই হোক, এখানে আমি প্রয়োজনীয় সব মশলাপাতি দিয়ে নিয়েছি, যেটা আপনারা অলরেডি দেখেছেন। তো এখন সব মশলা ভালো করে কষিয়ে তারপরে আমি বড়ইগুলা দিয়ে দিচ্ছি। এই বড়ইটাকে আমি খুব একটা বেশি চাপাচাপি করব না, যেন ভেঙে যায়, এরকম করব না। আমি এখানে চিনি একটু কম দিয়েছি, যেন টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স হয়। মিষ্টি একটু কম হবে, বাট টক হবে এবং হচ্ছে খুবই ঝাল হবে। আমি অনেক বেশি মরিচের গুঁড়াও দিয়েছি, লাল মরিচের গুঁড়া, সাথে গোটা মরিচ তো প্রথমেই দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। এর মধ্যে আমি কিছু পরিমাণ বিট লবণ দিয়েছি। আমি প্রথমেই লবণ অল্প একটু দিয়েছিলাম, পরবর্তীতে দেখে আমি বিট লবণ অ্যাড করেছি। আর এই আচারের মধ্যে বিট লবণটা অ্যাড করলে খেতে খুব ভালো লাগে। আমার তো আচার নেওয়া ডান। এটা হচ্ছে পরের দিন সকাল থেকে আবারও শুরু করেছি। তো পরের দিন সকালে আমি আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। এর মধ্যে ঘুম থেকে ওঠার পরে আসলে আমি আগে একটু লেবু পানি খাই, গরম পানির সাথে একটু লেবু মিশিয়ে, তারপর হচ্ছে চিয়া সিড সহ ভেজানো থাকে, তো সেটা খাই। সেটা খেয়ে নিয়েছি। এরপরে আসলে চলে এসেছি প্রথমে জোহানের জন্য ব্রেকফাস্টটা রেডি করব। প্রত্যেকটা বাচ্চাই বর্তমানে আমি যতটুকু দেখেছি নুডলস অনেক বেশি পছন্দ করে। তো আমার ছেলেও তার ব্যতিক্রম নয়, ইভেন তার বাবাও অনেক বেশি নুডলস পছন্দ করে। তো আমার ছেলেও প্রায় প্রতিদিনই নুডলস খেতে চায়, বাট আমি একটু ভেরিয়েশন রাখার ট্রাই করি। এর মধ্যে সে চলে এসেছে, একটু দুধ পাউডার হাতে নিবে। এভাবে হাতে নিয়ে দুধ পাউডার খেতে সে খুব পছন্দ করে। আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম। ইভেন আমি এই বড়োবেলাতেও অনেক বেশি দুধ পাউডার একদম শুকনা শুকনা করে খেতে খুব ভালোবাসি। আমার কাছে খুব ভালো লাগে খেতে। এইবার আমি আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। এর মধ্যে অনেক অনেক কথা আপনাদের সাথে বলে ফেলেছি, অনেক গল্প করে ফেলেছি, কিন্তু আপনাদের কাছে একটা লাইক চাইতেই ভুলে গিয়েছি। আমি তো জানি না ভিডিওর এই পর্যন্ত আপনারা কে কে আমার সাথে আছেন। যারাই আছেন না কেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিও কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমাকে প্রথম দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে এবং আমার ভিডিও নেক্সটে আরও দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন। সেক্ষেত্রে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমার ভিডিও দেখে নিতে পারবেন। আর এই সবগুলা কাজ করে যারা আমাকে হেল্প করছেন সামনে এগিয়ে যেতে, আপনাদের সবার প্রতি আমার মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। এর মধ্যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে, আমি খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো চলেন, ছেলেকে নিয়ে বিকাল টাইমে আমি একটু বাইরে গিয়েছিলাম মুদির দোকানে। খুব অল্প স্বল্প কিছু জিনিস লাগবে, কিন্তু জোহানের বাবাকে বলতে ইচ্ছে করছিল না। আমার আসলে একটু কিছু খেতে ইচ্ছে করছিল, যার কারণেই জোহানকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে সন্ধ্যার পরে আমি একটু মুদির দোকান থেকে কিছু ছোটোখাটো জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। এই তো বাসায় চলে এসেছি অলরেডি। যেহেতু বাসার সব বাজার সদাই জোহানের বাবা করে, যার কারণে কোন জিনিসের কত দাম সেটার সম্পর্কে আসলে আমার তেমন কোনো আইডিয়া ছিল না। তো অনেকেই বলে শুনি যে বাজার দাম অনেক বেশি বেড়ে গিয়েছে, এখন প্রত্যেকটা জিনিসের প্রাইস অনেক বেশি হাই। বাট আসলে নিজে যদি বাজার করতে না যাই, সেটার এক্সপিরিয়েন্স করার মতো সুযোগ হয় না। তো আমি গিয়েছিলাম ছোটোখাটো একটা দুইটা জিনিস কিনবো, সেটার জন্য। এর মধ্যে আমি 3-4টা জিনিস কিনেছি, কিন্তু জিনিসগুলো কিনতে যেয়ে আমি দেখলাম প্রত্যেকটা জিনিসের এত দাম। মাত্র 3-4টা জিনিস কিনে আমার এখানে প্রায় 700 থেকে 800 টাকা খরচ হয়ে গিয়েছে, যেটা একদমই মানে আমি কল্পনাও করতে পারিনি। আমি ভাগ্য ভালো, আমার মানিব্যাগে মোটামুটি কিছু টাকা নিয়ে গিয়েছিলাম। এর মধ্যে আমি বাদামের এত বেশি প্রাইস দেখে আসলে কি বলবো বুঝতে পারছিলাম না।
কাজু বাদাম এবং কাঠবাদামের প্রাইস প্রায় একটা 1800 টাকা 1 কেজি আর একটা 1600 টাকা 1 কেজি। এরকম দাম শুনে আমি আসলে কতটুকু কিনবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। 100 গ্রাম নিব না 200 গ্রাম নিব, মানে 100 গ্রাম যে নিব সেটা আমার বলতেই খুবই আনইজি লাগছিল। আবার দেখলাম কিশমিশেরও অনেক বেশি দাম। আসলে জিনিসগুলো যে আমি নিজের হাতে কিনি না, যার কারণে আমার কোনো আইডিয়া ছিল না। আসার সময় আমার প্রিয় চটপটি কিনে নিয়ে এসেছি বাসায়। এত বেশি ঝাল দিয়েছে মামা, আমি যখন বলেছিলাম মামা ঝাল একটু বাড়িয়ে দিয়েন, মানে উনি এত বেশি নাগামরিচ দিয়েছে কি বলবো। ঝালে আমার পুরো অস্থির অবস্থা, বাট খেতে খুব মজা ছিল। যাই হোক, পরের দিন আবারও চলে এসেছি আমার ছোট্ট ব্যালকনিতে। এই যে দুপুরের পরে অনেক বেশি রোদ আসে আমার ব্যালকনিতে, সেখানে আমার নেওয়া আচারগুলা আমি একটু গরমে মানে রোদের মধ্যে দিয়েছি, যেন আমি যেহেতু একটু বেশি দিন রাখবো সেজন্যই আসলে একটু রোদের মধ্যে দিয়ে রোদ খাইয়ে মানে গরম খাইয়ে নিচ্ছি। তো এই যে আমি গোটা আচার যেটা নিয়েছি সেটা দেখতে কেমন হয়েছে সেটাও দেখালাম, এবং যেটা ম্যাশড করে নিয়েছিলাম সেটাও দেখতে কেমন হয়েছে সেটাও দেখালাম। তো আমি এই যে জারটাতে নিয়েছি এটা হচ্ছে একটা কি বলবো টিনের জার, এটা থেকে আমি একটা কাচের জারে ওটা কনভার্ট করে নিয়েছি অলরেডি। এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার ব্যালকনিতে কি সুন্দর বাতাস। আসলে 8 তলায় বাসা হওয়াতে এত বেশি বাতাস যে আমার বাসার ভেতরের যে দরজাগুলো আছে সেগুলো মনে হয় ধুমধাম করে ভেঙেই যাবে, এরকম একটা অবস্থা। বাট এত বেশি ভালো লাগে, এত বেশি বাতাস ঢুকে কি বলবো। এর মধ্যে আমি গাছগুলোতে একটু পানি স্প্রে করেও দিয়েছি। তো আমার ছেলে সেই স্প্রেটা নিয়ে উল্টা দিকে স্প্রে করতে করতে তার চুল মুখ সব কিছু মোটামুটি ভিজিয়ে ফেলেছে। আমি দিব দাও, আমি দিব দাও। বাসায় যদি কলা না থাকে আমার মাথা ঠিক থাকে না, কারণ আমি যে কোনো টাইমে আমার ছেলেকে মানে একটা কলা খাওয়ালে মনে হয় একটু এনার্জি পাই, বেশ কিছুক্ষণ পেটটা ভরা থাকে। তো আবার যখন বেশি করে কলা আনে তখন দেখা যায় 4-5টা কলা অবশ্যই পচে যায় লাস্টের দিকে। তো কি করব, সেই বেশি পেকে যাওয়া কলাগুলা দিয়ে আমি সেদিন একটু পিঠা বানানোর ট্রাই করছিলাম, কলা দিয়ে তেলের পিঠা। তো খুব সুন্দর করে ফুলছিল। এই পিঠাটা আমার মায়ের হাতে করা, অনেক বেশি টেস্টি। তো এখন যেহেতু মা নেই, আমি মাঝে মাঝে ট্রাই করি বিভিন্ন পিঠাপুলি করে আমার ছেলেকে খাওয়াতে এবং নিজেও খেতে। এদিকে পিঠা বানাচ্ছি কিসের মধ্যে দেখেন, এই পিঠাটা আসলে কলা পাতার মধ্যে করেই আমার মারা বানাতো, কিন্তু আমার এই ঢাকা শহরের বাসায় তো কোনো কলা পাতা নেই। আমি করেছি কি, এখানে কলা পাতার বদলে ফয়েল পেপার ইউজ করেছি, যেন আমার পিঠাগুলো আমি একটু চ্যাপটা চ্যাপটা করে বানাতে পারি। যাই হোক, এই হচ্ছে পিঠার ফাইনাল লুক। প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুলেছে। তো খেতেও ভালো হয়েছিল, বাট মায়ের হাতের মতো না। যাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।